আপনার কাছে যেটি প্রশ্ন করতে চাই, গন্ডগোল যেটি আসলে মাহমুদুর রহমান মান্না গন্ডগোল পেকেছে বলছিলেন এবং গন্ডগোল পাকিয়েছেন প্রধান উপদেষ্টা, এটা মাহমুদুর রহমান মান্নার ভাষায়। সেই গন্ডগোলটা কি মিটলো, কমলো, নাকি যেমন ছিল তেমনই থাকলো? আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের প্রতিক্রিয়াও পেয়েছি, সব বিবেচনায় যদি আপনি বলেন। আমার দৃষ্টিতে আসলে গন্ডগোল কমেনি, বরং এখানে আরো অনেকগুলো জটিলতা তৈরি হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা এমন একটি ভাষণ দিবেন এবং এই কথাগুলো বলবেন, এটা মোটামুটি আমরা যারা গণমাধ্যমে আছি তারা সবাই জানতাম। ঠিক এরকম যেটা বলবেন সেটাই উনি করবেন। দ্বিতীয়ত হলো যে ওনার কিচেন ক্যাবিনেট বলতে যাদেরকে বোঝানো হয়, জামাত এবং এনসিপির যারা লোকজন রয়েছেন, তারা আসলে এই মুহূর্তে তার প্রতি খুশি, রাজি, নাকি পলিটিক্স করছে রাস্তায়, মানে বিএনপিকে চাপে রাখার জন্য বা যে কোনো ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে রাখার জন্য তারা এই কাজগুলো করছে, নাকি কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠ গরম করছে। বিশ্বাস করেন বাংলাদেশের কোনো জ্ঞানী নাই, গুণী নাই এই কথাটা বুঝতে পারে, এরকম একটা অবস্থা। 2 নম্বর, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যদি স্বাভাবিক সমীকরণ ধরি তাহলে হি ইজ রাইট। এই মুহূর্তে তার সেভ এক্সিটের জন্য বিএনপির বিকল্প নেই। বিএনপি একমাত্র দল যারা নির্বাচন করতে পারে, নির্বাচনের পর এককভাবে সরকার গঠন করতে পারে, এবং বিএনপির নেতৃত্ব যদি চায় যে বর্তমান সরকারকে তারা সেফ এক্সিট দেবে, সম্মানজনক বিদায় জানাবে, এটা বিএনপির পক্ষে সম্ভব, যেটা অন্য কোনো রাজনৈতিক দল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছিলেন যে হয়তো এনসিপি বা জামাত সম্মিলিতভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তার জন্য একটা ক্ষমতার সিঁড়ি হতে পারে, বিকল্প পলিটিক্যাল ফোর্স হতে পারে, কিন্তু গত 14 মাসে সেটা আসলে হয়নি। তো এরকম একটা প্রেক্ষাপটে উনি এরকম একটা ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এটা আগামী ঠিক 7-8 দিন বা 10 দিন না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে রাজনৈতিক ময়দানটি আসলে কোন পর্যায়ে যাবে। ইতিমধ্যে আপনি জানেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবকে ভারত আমন্ত্রণ জানানো হয়েছে অজিত দোভালের পক্ষ থেকে, এবং তিনি সেখানে যাচ্ছেন। আবার 17 তারিখে যেটা আওয়ামী লীগ সভানেত্রী, তার যে মামলার রায়, এটা 17 তারিখে ঘোষণা হবে, এবং এটা নিয়ে আওয়ামী লীগ ব্যাপক তারা প্রস্তুতি নিচ্ছে। তো সব মিলিয়ে বাংলাদেশে একটা টানটান উত্তেজনা, ভীষণ এই যে রকম একটা নিরাপত্তা উত্তেজনা। উপদেষ্টার ভারত সফরের সাথে যেটার কথা আপনি বলছিলেন, তার সাথে কি মানে আওয়ামী লীগ সভানেত্রীর কোনো মানে বিষয় আশয়ের কোনো যোগসূত্র আছে, কিছু বিষয় আছে বলে জানেন? এখানে মূল ব্যাপার হলো যে এখানে তো পররাষ্ট্র উপদেষ্টাকে না ডেকে প্রতিরক্ষা উপদেষ্টাকে ডাকা হয়েছে। এর মূল কারণ হলো যে ভারতের ন্যাশনাল সিকিউরিটির কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা অজিত দোভালের সঙ্গে তার যে বৈঠক, এবং এটা অত্যন্ত সেন্সিটিভ, এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না। কিন্তু ভারতের যে পত্র পত্রিকায় যে খবরগুলো আসছে এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হয়তো বাইরে থেকে আপনারা বুঝতে পারেন যে সাম্প্রতিক সময় দিল্লিতে এবং ইসলামাবাদে যে বা করাচিতে পাকিস্তানে যে বোমা হামলা হয়েছে, এই বোমা হামলা নিয়ে টোটাল এশিয়া রাজনীতি তোলপাড় হয়ে গেছে। আর একটা পক্ষ যেহেতু এখন ভারত একটা শক্তিশালী অবস্থায় আছে, তারা চাচ্ছে যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশকে বা ডক্টর ইউনূস সাহেবকে যদি কোনো মতে জড়ানো যায়, তাহলে নেতিবাচক অর্থেও ভারতের জন্য এটা খুব লাভজনক হবে বার্গেনিং পয়েন্ট অফ ভিউ থেকে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে নিজেদেরকে আলাদা রাখতে পারেন, তাহলে সেটা হয়তো একটা ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু একেবারে শুরু হলো এই মুহূর্তে বলা যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতিটা এরকম যে এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি আওয়ার একটা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, হাইকোর্টের একেবারে ঈদগাহ, জাতীয় ঈদগাহের সামনে বস্তাবন্দি একটা লাশ পাওয়া গেল। এখন এই লাশটি কেন হাইকোর্টের সামনে আনা? দেখা গেল যে এক বিচারকের স্ত্রীর প্রসঙ্গ আসছে, তার সন্তানের প্রসঙ্গ আসছে, এবং সেখানে একটা লাশ, বিচারকের সন্তানের লাশ কুটি কুটি করে কেটে একেবারে হাইকোর্টের সামনে রাখা হয়। বিশ্বাস করেন, মানে এটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা থ্রেট যারা করেছে, যদি কোনো ব্যক্তি পর্যায়ে করে থাকে, তাহলে বুঝতে পারেন যে আমাদের সোশ্যাল যে ভ্যালুস গুলো কোন পর্যায়ে চলে গেছে, মানুষের অ্যাঙ্গারটা কোন পর্যায়ে চলে গেছে, যে হয়তো বিচারকের প্রতি ওই যিনি এই অপরাধ করেছেন তার ক্ষোভ এমন পর্যায়ে যে তুমি একজন বিচারক হয়েছে, যাও হাইকোর্ট দেখাই দিলাম তোমাকে। তো এই যে একটা ক্রোধ, এই যে একটা ক্ষোভ, প্রত্যেকটা মানুষকে যার যার অবস্থানে ভিতর সন্তুষ্ট করে দিচ্ছে।
জি, মানে এই হচ্ছে তার মানে দেশের ভেতরের একটা পরিস্থিতি আপনি বলছিলেন প্রতি ঘন্টায়, ঘন্টায় বদলাচ্ছে। দেশের ভেতরের যেমন পরিস্থিতি আছে, বাইরেরও নানান রকম পরিস্থিতি আছে। আমি আ মানে সেই পরিস্থিতিগুলো দিয়ে একটু, একটু করে কথা বলবার চেষ্টা করব। কিন্তু আমি এটাও একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে এরকম একটা সমাধান দেবেন সেটা মোটামুটি বোঝাই যাচ্ছিল। এই যে সমাধানটা বা এই যে তার ভাষণটা যেটি তিনি বললেন সেটি কি তার নিজের ব্রেন চাইল্ড? এটি কি উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে আপনি কিচেন ক্যাবিনেট বলছিলেন, সেখানে তাদের আলোচনা মানে এই ভাষণের আগে বৈঠক হয়েছে, সেই বৈঠকের একটা ফলাফল? নাকি এটা অন্য কোথাও থেকে আসছে? কেউ মানে নাকি ভিন্ন কোথাও থেকে কলকাঠি নাড়া হচ্ছে? আসলে কোত্থেকে আসলো এই যে মানে সমাধানটা বা নাকি কোনো অন্তরালে কোনো নেগোসিয়েশন ছিল? না, এটা কোনো নেগোসিয়েশন না। এ যাবৎকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছে তার প্রায় সব কথাগুলি যদি, কিন্তু, হুম, তবে, বটে, তারপরে সেমিকোলন, ডট, এই সমস্ত জিনিস সংযুক্ত থাকে। এখানেও কতগুলো শর্ত যুক্ত করা হয়েছে এই যাকে বলা হয় সনদের সঙ্গে। ইতিমধ্যে আপনারা জানেন যে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় প্রোটোকল, তাকে যে কোনো একটা ভাষণ বা যে কোনো একটা সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে ওটা ক্যাবিনেট মিটিং এ অ্যাপ্রুভ করতে হয়। হুম, তো এই জুলাই সনদের যে বিষয়টি, এটি ক্যাবিনেট মিটিং এ অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আবার এটা ক্যাবিনেট মিটিং এ যখন অ্যাপ্রুভ হয়, ফাইনাল অ্যাপ্রুভালের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে। এটাকে আবার রাষ্ট্রপতির কাছ থেকে স্বাক্ষর আনা হয়েছে এবং এই স্বাক্ষরগুলো এনে তারপর উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। এখানে যে হাস্যকর যে বিষয়গুলো হয়ে গেছে, বাংলাদেশের ইতিহাসে জাতির উদ্দেশ্যে ভরা দুপুরে হুম, কখনো কেউ ভাষণ দেয়নি। এই সারা জীবনে আমরা রেডিও টেলিভিশন যখন দেখছি এবং আইয়ুব খানের জামানাতে দেখেছি, হয়তো সন্ধ্যার পরে বা বিকেল বেলা, এরকম সন্ধ্যার পরে সাধারণত রেকর্ডেড থাকে। হুম, কিন্তু এরকম ভর দুপুরে মানে মধ্য গগনে যখন সূর্য মাথার উপরে জ্বলজ্বল করে জ্বলছে, তখন আমাদের যমুনা থেকে এইভাবে হুম, একটা ভাষণ আসবে ভর দুপুরে, এটা আমরা আসলে কখনো কল্পনা করিনি। আমরা হয়তো ধরে নিয়েছিলাম যে না জানি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, উনি এমন কিছু বলবেন হুম, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিবেন, জাতিকে তাক লাগিয়ে দিবেন। পরে দেখলাম যে না, উনি সেই কথাগুলো বলেছেন গত এক সপ্তাহ ধরে পত্র পত্রিকা যে ইন্ডিকেট করছিল যে কথাগুলো বলছে সেগুলো বলেছেন, এর মধ্যে নতুনত্ব আমরা কোনো কিছু দেখিনি। ফলে এটা আপনি যেটা প্রশ্ন করলেন যে এটা ছিল তার যাকে বলে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া। আর এখন এর পিছনে আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, হুম। তাদের সবারই যথেষ্ট বুদ্ধি আছে, লেখাপড়া আছে। এত ছোট একটা বিষয়, এটা আবার পরামর্শ করার জন্য বাইরের কোনো লোকজনের বুদ্ধি লাগবে, পরামর্শ লাগবে। আই ডু নট থিংক সো। না, না, সব কিছুতে তো বাইরের মানুষের বুদ্ধি লাগছেই, তাই না? মানে বাইরের মানুষ লাগছে। বুদ্ধি টুদ্ধি দিয়ে আবার বাইরে চলে গেছেন। প্রফেসর আলী রিয়াজের কথা বলছি। যদিও তাকে আবার বিশেষ পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা মর্যাদায় তাকে আনা আলী হচ্ছে। আসলে বাইরের লোক না, উনি আমাদেরই লোক, কিচেন ক্যাবিনেটের লোক। এখন আবার তাকে বিশেষ উপদেশে দেওয়া হলো। বাইরে বলতে আমি বুঝেছি র, পেন্টাগন, আচ্ছা। আরো বড় বড় কিছু, ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধি থাকতে পারে। হুম, হ্যাঁ, তারপরে আরো বড় বড় লোকের বুদ্ধি থাকতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এই হুম। বিষয়টায় সিদ্ধান্ত দেওয়া, আলোচনা করার মতো বুদ্ধি শুদ্ধি এই ক্যাবিনেটের প্রত্যেকটা লোকেরই আছে, ইনক্লুডিং মিস্টার আলী রিয়াজ, সবারই আছে। তো তারা সঠিক কাজটাই করেছে। জি, আপনি সঠিক কাজটাই বলছেন। আপনি বলছিলেন যে আ যে তাক লাগানোর মতো কিছু হয় নাই। কিন্তু মানে আসলে এটা কি মানুষ সাধারণ মানুষ এরকম কিছুই মনে করছে? সাধারণ মানুষ কি মনে করছে এটা আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। কারণ যখন জুলাই সনদ যেদিন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করছিলেন তখনও সেদিন তিনি বলছিলেন অবাক কাণ্ড, অভূতপূর্ব ঘটনা, ঐতিহাসিক ঘটনা, এরকম ঘটনা মানে বিশ্ব অবাক তাকিয়ে রয়েছে আমাদের দিকে এবং সে মানে এই ভাষণের সময়ও তিনি বললেন যে বিরাট খবর এটি একটা এবং গা শিউরে ওঠার মতো খবর। এটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ঘোষণার দিন তিনি বলছিলেন। মানে এত সব বিশেষণ আমরা দেখছি। আসলে এত অবাক, ঐতিহাসিক, গা শিউরে ওঠার মতো বিষয় মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে তা মনে হয়? না, সাধারণ মানুষ তো আসলে অবাক বলতে বোঝায় আকাশ থেকে বজ্রপাত, একেবারে আপনার মাথার উপর বিরাট একটা বজ্রপাত হবে, জ্বলে পড়ে আপনি ছারখার হয়ে যাবেন। হঠাৎ করে দেখা গেল সেই কোনো হলিউড সিনেমার মতো, মার্কস যে একটা বিখ্যাত হুম, হলিউড সিনেমা আছে তার মতো চোখ দুটো বের হয়ে একদম সামনে চলে আসবে। এতে মানুষ অবাক হয়। আপনার হাঁটু দুটো মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল, ম্যাজিক্যাল কোনো কিছু দেখতে চায়। কিন্তু এই যে আপনি আমি কথা বলছি বা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছি, এতে ম্যাজিক্যাল কিছু নেই। এটা সাধারণ একটা অর্ডিনারি। লোকজন বলছে সি, আমরা সারা দুপুরে রোদ্রের সময় বসে আছি, এটা একটা কথা হলো। আর ওদিকে দেখলাম যে সরকারের অনেক কর্তা ব্যক্তি, যাদের সত্য না মিথ্যা জানি না, তাদের বক্তব্য হলো যে এখন এই যে আওয়ামী লীগের যে লকডাউনে লোকজন ঘরে বসে আছে, এটা হুম, সত্য নয়। মূলত লোকজন ঘরে বসে আছে, লকডাউন পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শোনার জন্য।
তো ধরে নিলাম যে তার ভাষণ শোনার জন্য ঘরে বসে আছেন, কিন্তু এটার মধ্যে কোনো সারপ্রাইজ ছিল না। হুম। এখন সারপ্রাইজটা কি হতে পারতো এই মুহূর্তে? আপনি বাংলাদেশের যারা লোকজন আছে, উনি যদি বলতেন যে আমরা ফেইলার, আমরা পরাজিত হচ্ছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন আপনারা জনগণ, আমরা এই 14 মাসে কিছুই করতে পারলাম না, অযথা আপনাদের অনেক টাকা পয়সা খরচ করলাম, তারপর আশ্চর্য হতো যে আমি চলে যাচ্ছি, আপনারা বিকল্প লোক দেখেন, আমার আর ভালো লাগছে না, আমি শান্তির মানুষ, এই অশান্তির এই যা কিছু হচ্ছে রাস্তাঘাটে, জ্বালাও পোড়া হচ্ছে, আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন, আমি চলে যাব। তো এই জিনিসগুলো মানুষ মানে মনে করছিল এটা বললে আশ্চর্য হবে, কিন্তু উনি ক্ষমতায় আছে, নির্বাচন করবেন, সবকিছু করবেন, এবং আগের সাথে দৃঢ়তা, তার মুষ্টিবদ্ধ হাত ছিল, মুখে হাসি ছিল, এবং তিনি ন্যূনতম যে রাজপথে যা কিছু হচ্ছে, দেশে যা কিছু হচ্ছে, কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত নন। তিনি তার আপন কর্মে তিনি দৃঢ় বিশ্বাসী যে তিনি সঠিক কাজটি করছেন, ভালো কাজটি করছেন, এবং 10 হাতে রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটা জিনিস তিনি খেলতে পারছেন, পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে, এটাই তার অভিব্যক্তিতে মনে হয়েছে। এবং তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে সব মানুষ তাকে ভালোবাসে। এবং কিছু যারা লোকজন আছে এরা খুবই দুষ্ট প্রকৃতির, আওয়ামী লীগের ফাজিল টাইপের কিছু লোকজন আছে, এরা রাস্তায় নেমে শুধু ফাজলামো করছে। এর জন্য এদেরকে দমন করার জন্য আমার যে কর্মী আছে 32 বাহিনীর 32 নম্বর রোডের সামনে যারা থাকে, বা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে যারা আওয়ামী লীগ অফিসে আগুন ঠাগুন দিচ্ছে বা ভাঙচুর করছে, এরাই যথেষ্ট। এখানে আসলে এই দুষ্ট লোকদের, ফাজিল লোকদেরকে দমন করার জন্য রাষ্ট্রীয় কোনো বাহিনীর দরকার নেই। তো এই বিশ্বাসটা আমার কাছে, তার কাছে মনে হচ্ছে খুবই প্রবল তার মধ্যে এই বিশ্বাসটা। এবং তিনি তার আপন কর্মে, এবং আপনি যদি ক্ষমতার কেন্দ্রিক মানুষের ইলিউশন তৈরি হয়, হ্যালোসিনেশন তৈরি হয়, আরেকটা ইংরেজিতে শব্দ আছে ইনসেইন, INSANE, ইনসেইন। এই শব্দগুলোর অর্থ আপনি যারা আপনার দর্শক নিশ্চয়ই তারা বুঝেন। যখনই ক্ষমতায় যায় এই শব্দগুলো একটা মানুষকে মানে কি বলবো, মৌমাছির মতো আঁকড়ে ধরে যে আপনি এটা করেন, এটা করেন, এটা করেন। তো এখানে বেগম জিয়া বলেন, ওখানে যারা যারা ছিলেন, খুব অল্প লোকই এই 3টি বিষয় থেকে, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় গেছেন, এই 3টি রোগ, ইনসেইন, হ্যালোসিনেশন এবং ইলিউশন, এই 3টি রোগের কবলমুক্ত হতে পেরেছেন খুব অল্প মানুষ, এবং খুব অল্প সময়ের জন্য। বেশিরভাগ সময় মনে হয় ওরে বাবা, আমাকে এভাবে দোতলা সেলুট দিচ্ছে, গার্ড সাবধান, আমি কি আর আছি? তারপর সেখানে যখনই হুকুম দেওয়া হচ্ছে, আসলে রাজা বাদশাদের ঘটনা কি, 5000 বছর আগে রাজার যে দাপট ছিল এখনো সেই দাপটই আছে। এখন মার্সিডিজ বেঞ্জ, বুলেট প্রুফ গাড়ি, আর তখন সুন্দর ঘোড়া ছিল, হাতি ছিল। আগে তার মানে যে রোগটা লোকগুলো, আসলে মানুষের না, রোগটা হচ্ছে ক্ষমতার ক্ষমতার একটা রোগ। তো সেই জিনিসগুলো এখন ভদ্রলোক যেহেতু ওখানে আছেন, আর ওনার তো যথেষ্ট মানুষ যখন বয়স হয়, আপনি দেখেছেন যে অতি সম্প্রতি বিশ্বের সবচেয়ে যে বার্কলেসের যে প্রধান নির্বাহী, তিনি রিটায়ার্ড করেছেন এট দ্য এজ অফ 91 বা 93। তো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তো তিনি বলছেন যে আমার আসলে বয়স হয়ে গেছে, আমি এখন আগের মতো শুনতে পাচ্ছি না, সবকিছু, আমার হিয়ারিং পাওয়ার নেই। তারপরে কোন একটা বিষয় সিদ্ধান্ত, মানে আমি শোনার পরে যে আমি সিদ্ধান্ত নেব, তো এটা আমি পারছি না। ফলে এখানে তরুণ রক্ত দরকার, বয়স আমার জন্য একটা বিরাট বাধা হয়ে গেছে। আমি বার্কলেক্সের মতো এত বড় একটা প্রতিষ্ঠান, কোটি কোটি মানুষের $1 ট্রিলিয়ন যে বিনিয়োগ, এটা আমি এখানে অনিরাপদ রাখতে পারি। এটা উনি বুঝতে পেরে এখান থেকে সরে গেছেন। কিন্তু উনি যদি ক্ষমতায় থাকতেন, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় থাকতেন, উনাকে ব্রাশ ফায়ার করলেও তিনি সেখান থেকে যেতেন। সব লোকজন বলতেন যে 99 কি স্যার, আপনার যদি 299 বছর হয় আপনি এখানে থাকতে পারবেন, কি বলেন, কত রাজা বাসা অতীতে 200 বছর রাজত্ব করেছে। আল্লাহ আপনার জন্য একটা বিশেষ ডিও লেটার পাঠিয়ে দেবেন, যেন আজহারের আপনাকে 200 বছর পরে আসে। এই ধরনের কথাবার্তা সেখানে ক্ষমতার কেন্দ্রে বলা হয়। এবং মানুষ, আপনি চিন্তা করেন যে পৃথিবীর সবচেয়ে সর্বকালের সেরা একজন সম্রাট, নাম হলো শি ওয়ানটি, তাকে বলা হয় ফার্স্ট এম্পারার অফ চায়না। তো তাকে বোঝানো হয়েছে যে আপনি মরে যাওয়ার পরে যদি 5000 আর্মি এই মাটি দিয়ে তৈরি করে সেই আর্মিগুলো আপনার কবরের চারিদিকে রাখেন, টেরাকাটা আর্মি, তাহলে কোনো মানে মৃত্যুর পরে যে দানব আসে শাস্তি দেওয়ার জন্য, কেউ আপনার কাছে আসতে পারবে। অ্যাকর্ডিংলি সে কিন্তু সেই 5000 আর্মি তৈরি করেছে। আর্মি তৈরি করে সেই তার কবরের চারিপাশে সেই আর্মি মোতায়েন করে, তারপর শেষে বলছে আমি মরে গেলে ওই আর্মির মধ্যে